আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফারুক আহমেদ, সহযোগী অধ্যাপক, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর। আমি নিয়মিত নারী শিশু হাসপাতালে চেম্বার করি প্রতি রবি, বুধ এবং শুক্রবার। এই 3 দিন আমি সপ্তাহে এই নারী শিশু হাসপাতালে আসি। আর আমি হৃদরোগ, হার্টের রোগ, উচ্চ রক্তচাপ, বুক ব্যথা, ডায়াবেটিস, থাইরয়েড, শ্বাসকষ্ট সহ যাবতীয় মেডিসিন বিষয়ক চিকিৎসা পরামর্শ দিয়ে থাকি। সামনে রমজান সমাগত, আজকে রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল থেকে আমরা রোজা পালন শুরু করব। তা আমি আজকে আমাদের যেসব স্বাস্থ্য সমস্যাগুলা রমজানে হয় এবং আমরা কি ধরনের খাবার গ্রহণ করলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে এই বিষয়ে কিছু বলবো। আমরা সবাই জানি আমাদের খাদ্য উপাদান 6টি। তার মধ্যে আছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট যেটা বলি আমরা চর্বি জাতীয় খাবার। এই ছাড়া আমাদের আছে ভিটামিন, খনিজ লবণ, পানি। এই 6টি উপাদানের মধ্যে 3টি মূলত আমাদের বেশি গ্রহণ করা হয়, বা এই 3টি থেকে আমরা ক্যালোরি পাই। যেই ক্যালোরি যদি আমাদের শরীর থেকে আমরা বার্ন না করি অথবা এই ক্যালোরিগুলো যদি খরচ না হয়, সেটাই আমরা শরীরে জমে যায় চর্বি হিসেবে। আমরা অনেক সময় স্থূল হয়ে যায়, যেটা বেশি ওজন হয়ে যায় আমাদের অন্যান্য অনেক রোগের কারণ যেগুলো। তো 3টি খাবারের মধ্যে হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট। এই 3টা খাবার আমরা একটু পরিমিত গ্রহণ করব। তার সাথে আমরা যেটা ভিটামিন জাতীয় খাবার যেগুলো শাকসবজিতে থাকে, এগুলো আমরা যে কোনো পরিমাণে বেশি গ্রহণ করলে ভালো, শাকসবজি, ফলমূল। তো এখন আমি যদি প্রোটিনের কথা বলি, প্রোটিনটা আমরা পাই ডিম, তারপরে যে কোনো মাংস জাতীয় খাবার যেগুলো প্রাণীজ প্রোটিন বলি, ডাল জাতীয় খাবার। আর কার্বোহাইড্রেট যেগুলো আছে আমাদের ভাত, রুটি, আলু, পাউরুটি যেসব খাবার খাই এইসব খাবারের মধ্যে। আর চর্বি জাতীয় খাবার তো আমরা জানি যে তেল যেগুলো আমরা ব্যবহার করি অথবা ভাজা পোড়া খাবারের মধ্যে অতিরিক্ত তেল থাকে। তারপরে দুধ, মাখন, এরপরে যেমন মাংসের মধ্যেও চর্বি থাকে। তা আমাদের হলো খাদ্য তালিকা সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে। আর এই রমজান মাসে আমরা কি ধরনের খাবার গ্রহণ করব এবং বিভিন্ন অসুস্থতা জনিত যারা রোগে ভুগতেছেন তারা কিভাবে পরিমিত আহার করবেন সেই সম্পর্কে যদি বলতে যাই, যেমন ডায়াবেটিস রোগী আছে আমাদের অনেকে। তো ডায়াবেটিস যাদের আছে তাদেরকে রমজান শুরু হওয়ার আগেই নিয়মিত চেক আপের মধ্যে তার ডায়াবেটিসটা যাতে নিয়ন্ত্রণে থাকে এই অবস্থায় আসতে হবে। তারপরে আমরা রোজার মধ্যেও আমরা মাঝে মাঝে ডায়াবেটিসটা পরীক্ষা করে দেখব যে আমি এই রমজানটা ঠিকমতো পালন করতে পারতেছি কিনা। যাদের হাইপোগ্লাইসেমি একটা কথা আছে, অনেক সময় আমরা যে ডায়াবেটিসের ওষুধ খাই বা ইনসুলিন নেই, হঠাৎ করে আমাদের রক্তের গ্লুকোজটা কমে যায়। সে অবস্থায় আমাদের মাথা ঝিমঝিম করে, অনেক দুর্বল লাগে, বুক ধড়পড় করে, অনেক সময় শরীরে ঘাম হয়ে যায় এবং কেউ কেউ অজ্ঞান হয়ে যায়। এই অবস্থা যাদের থাকে তাদের দ্রুত আমরা চিনির শরবত বা যে কোনো লজেন্স, মিষ্টি জাতীয় যে কোনো খাবার সাথে সাথে গ্রহণ করতে বলি, যাতে আবার রক্তের শর্করাটা, সুগারটা স্বাভাবিক মাত্রায় আসে। তাহলে এখন যদি একজন ডায়াবেটিস রোগী সে কিভাবে ইফতারটা করবে, আমরা চেষ্টা করব সবসময় ইফতারে ভাজা পোড়া খাবারটা পরিহার করতে। ভাজা আইটেমের মধ্যে যে তেলটা থাকে এটা খুবই ক্ষতিকর। তারপরেও আমরা যদি খাইও হয়তো 1 পিস যে কোনো ভাজা আমরা যেগুলো খাই খুব ন্যূনতম নেওয়ার চেষ্টা করব। এই ছাড়া ছোলাটা আমরা যদি সিদ্ধ করে খাই তেলে না ভেজে, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। তাহলে একজন ডায়াবেটিস রোগী রোজা যখন ইফতার করবে, একটা খেজুর বা 2টা খেজুর খেতে পারবেন। চিনির শরবতটা না খাওয়াই ভালো হবে। খেজুরের মধ্যে যে চিনি আছে
মিষ্টি আছে, সেটা আমাদের অনেকক্ষণ আমরা উপবাস থাকার কারণে, রোজা পালন করার কারণে আমাদের যে রক্তের সুগারটা দ্রুত আমাদের বাড়বে। এই সাথে আমরা পানি খাবো, এর সাথে ভাজা আইটেমটা যত কম খাওয়ার চেষ্টা করব। আমরা ফল খাবো, তারপরে আমরা স্বাভাবিক যেসব খাবার খাই দিনে, রুটি খেতে পারি, চিড়াটা ভিজিয়ে খেতে পারি, তার সাথে চিড়ার সাথে কলা বা একটু দুধ দিয়ে আমরা ওইভাবে মিক্স করে একটু ফল রাখতে পারি। আর প্রোটিন হিসাবে আমরা ডিম খেতে পারি। এরপরে ডায়াবেটিস রোগী বা যে কোনো মানুষেরই আমরা দীর্ঘ সময় যখন না খেয়ে থাকি, রোজা পালন করি, হঠাৎ করে আমরা অতিরিক্ত খাবার খেলে আমাদের পাকস্থলী কাজ করতে কষ্ট হয় বা ওই খাবারগুলা হজমে অসুবিধা হয়। তাই আমরা প্রথমে আমাদের একটু পরিমাণ মতো খাওয়া খাবো, তারপরে হয়তো ইফতারের পরে আমরা নামাজের পরে আবার তারাবির নামাজে যাব, তারপরে আবার একটু খাবার গ্রহণ করব। যদি ইফতারে অনেক খাবার খেয়ে আমরা অনেক সময় পরে আর খেতে পারি না, ওই অনেক খাবার একত্রে গ্রহণ করলে আমাদের বদ হজম হবে, আমাদের বিভিন্ন সমস্যা হবে, যারা আমরা গ্যাস্ট্রিক এর রোগী, যেটা পেপটিক আলসার ডিজিজ বলি আমরা ডাক্তারি ভাষায়, বা সাধারণভাবে সবাই গ্যাস্ট্রিক হিসাবে জানে, যাদের পেট জ্বালা, পেট ফাঁপা হয়ে থাকে, বদ হজম হয়, এই ধরনের খাবার আমরা একত্রে অতিরিক্ত খাবার গ্রহণ করা অথবা ভাজা পোড়া খাবার খাওয়ার কারণে এগুলো বেশি হয়। তারপরে যদি আমরা সেহরির কথা চিন্তা করি, সেহরিতেও আমরা যে ভাত স্বাভাবিক যা খাবো অথবা রুটি খেতে পারি। আমরা চিন্তা করব যে সারাদিন আমার পুষ্টি আসে এই ধরনের খাবার খাবো। অনেক বেশি খেতে হবে এমন না, আমাদের সারাদিনে আমরা একবেলা খেলে পরিমাণ মতো কি খাবার আমরা রাখবো, তার মধ্যে সারাদিনের পুষ্টিটা আমাদের আসবে। এর মধ্যে আমরা মাছ বা মাংস যে কোনো একটা খাবার রাখতে পারি। তার সাথে রুটির মধ্যে যদি ডায়াবেটিস রোগীরা লাল আটার রুটি খায়, সেটা তাদের জন্য ভালো। অনেক সময় লাল চালের ভাত পাওয়া যায়, লাল চালটা, সেটাও ভালো, কারণ এটা দ্রুত রক্তের সুগারটা বাড়ায় না। এইভাবে আমরা যে কোনো প্রোটিন পাচ্ছি মাছ থেকে অথবা মাংস থেকে, শর্করা জাতীয় খাবার ভাত বা রুটি যেটাই খাই সেখান থেকে আসতেছে। এর ফল আমরা রাতেও খেতে পারি, সালাদ, ফল এগুলো খেলাম। আর ইফতার থেকে সেহরি পর্যন্ত আমরা চেষ্টা করব 8 থেকে 10 গ্লাস পানি যাতে আমরা খাই। এই পানিটাই আমাদের সারাদিনের পানির চাহিদাটা মিটাবে। একবারে অনেক বেশি পানি খেতে হবে এমন না, আমরা বিভিন্ন সময়ে পুরো সময়টায় হয়তো ইফতারের পরে মাঝে মাঝে একটু পানি খেয়ে এইভাবে সেহরি পর্যন্ত 8 থেকে 10 গ্লাস পানি খাওয়ার চেষ্টা করব। আর যেটা ভিটামিন জাতীয় খাবার, এগুলো তো আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ করে, তারপরে এগুলা আমাদের সুগারটাও বাড়বে না। এবং এই ভিটামিন জাতীয় বা আমরা শাকসবজি যেগুলো এখন অনেকেই জানে এই বিষয়ে, ফাইবার সমৃদ্ধ খাবার, এই ফাইবার সমৃদ্ধ খাবার আমরা যখন খাবো, ফাইবার সমৃদ্ধ খাবারটা আমাদের রক্তে দ্রুত সুগারটা যাতে না বাড়ে এই ব্যবস্থা করে, এবং দীর্ঘ সময় খাবারটা পেটে থাকবে, একটু তখন আমাদের অত দ্রুতই খিদা লেগে যায়, এই ধরনের সম্ভাবনাটা একটু কম হয় ফাইবার সমৃদ্ধ খাবার খেলে। তাহলে ফাইবার সমৃদ্ধ খাবারের মধ্যে শাকসবজি আছে, ফলমূল আছে, এছাড়া ইদানিং আরেকটা খাবার আছে যেটা আমরা ওটস বলি। ওটসটাও আমরা দুধ দিয়ে আমরা চিড়ার বদলে বা চিড়া যেভাবে খাই ওইভাবে ওটসটা একটু ভিজিয়ে খেতে পারি। এই ধরনের খাবারগুলো আমরা যদি ভাজা পোড়া আইটেম না খেয়ে এই খাবারগুলো খাই, তাহলে আমরা মনে করি যে এই রোজার মাসে আমাদের গ্যাস্ট্রিক বা অন্যান্য সমস্যা কম হবে। তারপরে যারা হৃদরোগী আছেন, হার্টের রোগ যাদের আছে, তাদেরও অনেক সময় এই বিভিন্ন তেল চর্বি জাতীয় খাবারে অনেক ক্ষতি করে, এবং কখনো কখনো আমাদের বুক ব্যথা বা গ্যাসের ব্যথা মনে করি আমরা। এই সময় যদি কারো বুক ব্যথা হয়, গ্যাসের ব্যথাটাও প্রায় একই রকম মনে হয়। যেহেতু গ্যাসের ব্যথাটা মানুষের জন্য মারাত্মক না, কিন্তু হার্টের ব্যথা যেটা হয় সেই রোগটা খুবই মারাত্মক। হঠাৎ করে মানুষ অজ্ঞান হয়ে যায় এবং হার্টবিট কমে যায়, কারো কারো প্রেশার অনেক কমে যায়।
এটা খুবই মারাত্মক এবং মানুষের মৃত্যু ঝুঁকি থাকে। সেই হিসাবে আমি বলবো যাদের এরকম রমজানের সময় কোনো কারণে কখনো সন্ধ্যার পরে বা যে কোনো সময় খাওয়ার পরে যদি বুকে চাপ লাগে, ভরা লাগে, অনেক ব্যথা বা অনেক জ্বালা পোড়া হয়, আমরা দ্রুত হাসপাতালে এসে, এই হসপিটালে, নারী শিশু হাসপাতালে সবসময় জরুরি বিভাগটা খোলা থাকে, এসে একটা ইসিজি করা বা ডাক্তারের সাথে একটু যোগাযোগ করে ডাক্তার কি পরামর্শ দেয় সেটা আপনারা একটু গ্রহণ করবেন। তাহলে আমরা মনে করি আপনারা যারা আছেন সবাই সুস্থ জীবন পালন করতে পারবেন। এই রমজানটা সবাই ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন।